নমস্কার। মহারাজ আমাকে আদেশ করেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক নিয়ে বলতে, এবং আমার সুবিধে হয়ে গেল। পূজনীয় অধ্যক্ষ মহারাজ প্রথমেই সেই ইতিবাচক সুরটি ধরিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কের প্রসঙ্গে। মহারাজ একটি ঘটনার কথা বললেন, আমি আরেকটি ঘটনার কথা দিয়ে শুরু করি। সেটি হলো ফেব্রুয়ারি 1885, তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব পালন হচ্ছে। অনেক ভক্তরা এসছেন, নানাজন নানার কথা বলছেন। তা গিরিশ ঘোষ মশাই, নাট্যকার নট গিরিশ ঘোষ, তিনি হঠাৎ ঠাকুরকে বলছেন যে মশাই, আপনার চরণামৃত খেয়ে আমার ভৃত্য সুস্থ হয়ে গেল, 6 দিনের জ্বর ছিল। তা এমন এক অযৌক্তিক অন্ধ ভক্তিকে সরাসরি প্রথমেই আক্রমণ করলেন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং। তিনি বললেন, ছি, কি হীন বুদ্ধির কথা! তিনি ওষুধ তৈরি করেছেন, তিনি চিকিৎসক তৈরি করেছেন, তিনি অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর, ডাক্তার কোবরেজ তিনি তৈরি করেছেন। চিকিৎসার ভার তাদের ওপর দিয়ে নিশ্চিন্ত থাকো। এবং শ্রীরামকৃষ্ণদেবও তাই, নিজে নিশ্চিন্ত ছিলেন, তিনি ভরসা করতেন, তিনি বিশ্বস্ত ছিলেন সৎ চিকিৎসকদের ওপর। আমরা যদি ঠাকুরের সান্নিধ্যে এসেছেন যেসব চিকিৎসকেরা, তাদেরকে নিয়ে আলোচনা করতে যাই, তাহলে স্পষ্টভাবে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটি ভাগ হলেন সেই সব ভক্তেরা ঠাকুরের, যারা ভক্ত হিসেবেই শ্রীরামকৃষ্ণ দেবের সান্নিধ্যে এসেছেন, কিন্তু ইনসিডেন্টালি তারা চিকিৎসক। এবং এই দলের মধ্যে প্রতিনিধি স্থানীয় হিসেবে যদি একজনকে বেছে নিতে হয়, তাহলে তিনি হলেন ডাক্তার রামচন্দ্র দত্ত। ডাক্তার রামচন্দ্র দত্ত ছিলেন ভার্নাকুলার লাইসেন্সিয়েট। তিনি সরকারি চাকরি করতেন কুইনাইন পরীক্ষকের, এবং তিনি কুর্চি গাছের ছাল থেকে কুর্চিসিনা নামে এক ওষুধ আবিষ্কার করেছিলেন, যেটি আমাশয় রোগে সেই সময় অব্যর্থ বলে গণ্য করা হতো। এবং রামকৃষ্ণ পরিমণ্ডলে তার স্থায়ী কাজ হল, তিনি কাঁকুরগাছির যোগোদ্যান স্থাপন করেছেন এবং রামকৃষ্ণ পরমহংস দেবের জীবন বৃত্তান্ত নামে একটি জীবনী, যেটি ঠাকুরের প্রথম জীবনী, ঠাকুরের শরীর যাওয়ার 2.5 বছরের মাথায় প্রকাশিত হয়েছিল, পরে সম্পাদিত আকারে তার 6ষ্ঠ সংস্করণ থেকে উদ্বোধন থেকে প্রকাশিত হয়। নামের আগে শ্রী শ্রী যোগ করে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। আরেকটি দল, তারা চিকিৎসক হিসেবে, ওই যে বলছিলাম ঠাকুরের সঙ্গে চিকিৎসকদের সান্নিধ্যের দুটি দল। একটি দলের প্রতিনিধি যদি রামচন্দ্র দত্ত হন, অপর দলের প্রতিনিধি হচ্ছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যারা চিকিৎসক হিসেবে ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুরের চিকিৎসা করার জন্য এসেছিলেন, এবং পরে ঠাকুরের পবিত্র সান্নিধ্যে এসে, পূত সান্নিধ্যে এসে তাদের ভক্ত হয়ে গিয়েছিলেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানেন এমডি চিকিৎসক, খুব সম্ভবত ভারতবর্ষে 2য় ডিগ্রি এমডি ডিগ্রিধারী তিনি, এবং পরে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার দিকে ঝোঁকেন এবং হোমিওপ্যাথি মতেই চিকিৎসা করতেন। আধুনিক চিকিৎসা, যাকে আমরা সাধারণভাবে অ্যালোপ্যাথি বলি, তার সেই সময়ের সর্বোচ্চ ডিগ্রি পাওয়ার পরেও তিনি হোমিওপ্যাথি চিকিৎসার দিকে ঝুঁকেছিলেন, এবং অ্যাসোসিয়েশন অফ কাল্টিভেশন অফ সায়েন্সেসের তিনি প্রতিষ্ঠাতা। সেই মহেন্দ্রলাল সরকার প্রথমে চিকিৎসার জন্য ঠাকুরের কাছে আসেন, এবং এসে যখন দেখেন এর ভক্তমণ্ডলীর মধ্যে রয়েছেন মাস্টারমশাই শ্রীম, তার ভক্তমণ্ডলীর মধ্যে রয়েছেন ডাক্তার রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, তখন তিনি অভিভূত হয়ে যান, এবং তারপর তিনি আর ভিজিট নেন না, এবং বলেন যখনই দরকার পড়বে আমাকে ডেকো। এবং কখনো কখনো দরকার ছাড়াও তিনি মাঝে মাঝে এসেছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার। এখন ঠাকুরের চিকিৎসার জন্য চিকিৎসক সান্নিধ্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা ঠাকুরের অন্তলীলায় ঢোকবার আগে ঠাকুরের আরেকটি জীবনের আরেক পর্যায়ের চিকিৎসার কথা বলতে হবে, যে পর্যায়ের চিকিৎসা কিন্তু বেশি দীর্ঘ ছিল অন্তলীলার চেয়ে। সেটি হলো, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে
সাধন করছেন, তখন তার একটা দিব্যোন্মাদ অবস্থা। তিনি বিভিন্ন ধারায় সাধন করছেন এবং কোনো একটা দিকে থিতু হতে পারছেন না বলে এই দিব্যোন্মাদ অবস্থা তার, এবং সেই সময় তার গায়ে প্রচণ্ড জ্বালা হতে আরম্ভ করলো। এই লক্ষণ দেখে মথুরবাবু তাকে নিয়ে গেলেন বিখ্যাত কবিরাজ, তখন কুমারটুলিতে তার চেম্বার, বিখ্যাত কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের কাছে। গঙ্গাপ্রসাদ সেন চিকিৎসা শুরু করলেন। এর আগে ঠাকুরের রক্ত আমাশয় রোগ তিনি সারিয়ে তুলেছিলেন, কিন্তু এই রোগটির ঠিক চিকিৎসায় কোনো সুরাহা করতে পারছেন না। ইতোমধ্যে কামারপুকুরে খবর গেছে যে তাদের সন্তান, তাঁর পুত্র এরকম একটা উন্মাদ অবস্থা, বায়ুরোগে বুঝি আক্রান্ত। সেই জন্য মা চন্দ্রামণি দেবী এবং দাদা রামেশ্বর তাকে নিয়ে গেলেন কামারপুকুরে, এবং সেখানে আমরা এই কথাটা বলছি 1858 সালের কথা। সেখান থেকে সেইখানে নিয়ে গিয়ে মা শারদামণির সঙ্গে তার বিবাহ হলো। তিনি বেশ 2 বছর মতো থাকলেন। 1861-তে দক্ষিণেশ্বরে ফিরে এসে আবার সাধন শুরু করলেন, আবার গাত্র দাহ শুরু হলো প্রচণ্ড, এবং আবার দুর্গাপ্রসাদ সেনের কাছে নিয়ে যাওয়া হলো। দুর্গাপ্রসাদ সেন বারবার ওষুধ বদল করছেন, গায়ে মাখার নানা রকম তেল দিচ্ছেন, লাভ হচ্ছে না। একদিন ঠাকুর গেছেন, তখন তার মেজো ভাই পূর্ববঙ্গ থেকে আর এক কবিরাজ, তিনি দুর্গাপ্রসাদ সেন, তিনিও এসেছেন। এই 2 ভাই পরামর্শ করলেন। দুর্গাপ্রসাদই প্রথম বললেন যে আমার মনে হচ্ছে এটা কোনো রোগ নয়, এটা হচ্ছে যোগীদের এরকম হয় যোগাভ্যাসের জন্য। এবং তখন 2 ভাই বললেন মথুরবাবুকে যে এটা আদতে কোনো অসুখ নয়, সেই জন্য এর কোনো চিকিৎসা হবে না, এটি যোগাভ্যাস করার জন্য উচ্চ মার্গের যোগীদের হয়। ভেবে দেখুন, তখনও মা ভৈরবী আসেননি, তোতাপুরী তো আসেনি। ঠাকুর যে একজন উচ্চ আধ্যাত্মিক পর্যায়ের মহামানব, এটি প্রথম নির্ণয় করলেন কিন্তু চিকিৎসকরা। আমাদের চিকিৎসকদের পক্ষে এটি শ্লাঘার বিষয়। এবং কারা করলেন? 2 ভাই করলেন। এদের রক্তে আছে অত্যন্ত পবিত্র আমাদের আয়ুর্বেদ শাস্ত্র, কারণ তাদের পিতা হচ্ছেন পূর্ববঙ্গের বিখ্যাত চিকিৎসক নীলাম্বর সেন। তখন প্রবাদ ছিল পূর্ববঙ্গে যে অভ্রান্ত কিছু, নিখুঁত কিছু বোঝাতে গেলে প্রবাদে বলা হতো যে নীলাম্বরের বড়ি গনি মিয়ার ঘড়ি। গনি মিয়া ছিলেন তখন ঢাকার নবাব, তার বৈঠকখানে একটা বিরাট ঘড়ি ছিল, সেই ঘড়ি যেমন নিখুঁত সময় দেয়, আর নীলাম্বর যে চিকিৎসা করেন নীলাম্বরের বড়ি, এই দুটি হচ্ছে অভ্রান্ত, এইটা বলা হয়ে থাকত। এরপর ঠাকুরের অন্তলীলার চিকিৎসার কথা যদি আসি, ঠাকুরের অন্তলীলায় এপ্রিল 1885 প্রথম ঠাকুরের গলায় একটি গ্ল্যান্ড দেখা গেল। তাতে বেশ ব্যথা, খেতে অসুবিধে হচ্ছে, মুখ শুকনো হয়ে যাচ্ছে। কিন্তু প্রথমে এটা যে খুব মারাত্মক কিছু সেটা মনে করা হয়নি। তার কারণ হচ্ছে সেবার ওই ভক্তদের কথায় চৈত বৈশাখ মাসে, সেবারের চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়েছিল বলে ভক্তরা কলকাতা থেকে বরফ নিয়ে এসে মিশিয়ে নানা রকম খাবার খাওয়াতেন ঠাকুরের আরাম হবে বলে। সবাই মনে করলো যে অত বরফ খাইয়েছিলুম, সেই জন্য ঠাকুরের এরকম গলায় হয়েছে। কিন্তু সেই নিশ্চিন্ততা বেশি দিন রইল না, কারণ অগস্ট মাসেই দেখা গেল সেখান থেকে দুর্গন্ধযুক্ত গয়ার বেরোচ্ছে এবং তারপর রক্তও বেরোতে শুরু করলো। নিয়ে যাওয়া হলো তাকে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে অগস্ট 1885। এবং মহেন্দ্রলাল সম্পর্কে ঠাকুরের প্রথম প্রতিক্রিয়াই হচ্ছে যে উনি বাবা, ডাক্তারটা এমন জোরে আমার জিভটা টেনে ধরেছিল যেন গরুর জিভ ধরেছে। এবং সেই কথাটা বলছেন কাকে? আরেকজন ডাক্তারবাবুকে। 1 সেপ্টেম্বর তাকে দেখতে এসেছেন ডাক্তার রাখাল দাস ঘোষ। রাখাল দাস ঘোষের প্রসঙ্গে বলা যেতে পারে যে তিনি হচ্ছেন প্রথম ভারতীয় চিকিৎসক যিনি ইংরেজি ভাষায় চিকিৎসাশাস্ত্র লিখেছিলেন, আর ট্রিটিজ অন ফার্মাকোলজি লিখেছিলেন সেই 1885 সালের কথা বলছি, সেই সময়। এবং সেটি 1950-এর দশক অবধি তার ছেলের সম্পাদনায় এডিশন হয়েছিল, এতই গুরুত্বপূর্ণ ছিল সেই বই। সেই রাখালচন্দ্র দাস এসেছিলেন 1 সেপ্টেম্বর, তাকেও বলছেন। তার পরের দিন 2 সেপ্টেম্বর মহারাজ যে কথা বলছিলেন, ভক্তরা বারবার নানান চিকিৎসককে নিয়ে আসছেন, তা সেই পরের দিন এলেন ভগবতচন্দ্র বা ভগবান চন্দ্র, তাকেও বললেন ওই মহেন্দ্রলাল সরকারের জিভ টেনে ধরার কথা।
এবং এদের দুজনের সঙ্গেই তার বেশ ভালো সখ্য জন্মালো। ভগবানচন্দ্র দাসের তখন বাড়িতে আসলে ভিজিট ছিল 25 থেকে 30 টাকা, কিন্তু তিনি ঠাকুরের জন্য নিয়েছিলেন 4 টাকা অথবা 5 টাকা। আমি গুগল করে দেখেছি 1885 সালে চালের দাম 1 কেজির দাম 6 থেকে 7 আনা ছিল। তিনি বাড়ি আসলে ভিজিট নিতেন ভগবানচন্দ্র দাস 25 থেকে 30 টাকা। এই লেভেলের ডাক্তার ছিলেন তিনি। কিন্তু রাখাল দাস এই জীব টেনে ধরার প্রসঙ্গে তিনি কিন্তু অতটা ব্যথা প্রথম দিন দিলেন না, কারণ অন্তলীলায় প্রভানন্দ মহারাজ লিখছেন যে একদিন আয়নার মতো একটি যন্ত্র দিয়ে পরীক্ষা করলেন, নিশ্চয়ই ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করা হলো। 20শে সেপ্টেম্বর আবার এলেন এবং 20শে সেপ্টেম্বর তিনি এবার মুখে আঙুল দিয়ে সেই গ্ল্যান্ডটা পরীক্ষা করবেন। রাখাল ডাক্তার এটা বুঝতে পেরে, ঠাকুর বলছেন কথামৃতে আছে যে তিনি এমনভাবে হাতের ভঙ্গি করলেন যে কুস্তি, বললেন যে যারা এমন এমন করে তোমার আঙুলগুলো দেখছি তেমনি মোটা। তা রাখাল ডাক্তার বললেন যে আজ্ঞা না, আমি চেষ্টা করছি আপনার যেন কোনো কষ্ট না হয়। তিনি বারণ করলেন, ওই ভয়েস রেস্ট বললেন, বেশি কথা বলবেন না, একটু বিশ্রামে থাকুন। কিন্তু ঠাকুর কি সেটা শোনার পাত্র? কদিন পরেই রাখাল দাস এসে দেখছেন যে রাখাল ডাক্তার এসে বলছেন, দেখছেন গলা ব্যথা বিরাট বেড়ে গেছে। তিনি ভক্তদের, ঠাকুরকে আর কি করে ভর্ৎসনা করবেন, ভক্তদের বলছেন আপনাদের বারণ করে গেলাম, পানিহাটির উৎসবে কেন নিয়ে গেলেন? ঠাকুর অবুঝ বালকের মতো বলছেন যে দেখো না, আমায় যদি একটু জোর করে নিষেধ করতো তাহলে আমি যেতুম না। অর্থাৎ নিষেধ করেছিল ভক্তরা, কিন্তু শ্রী চৈতন্যের পুত অনুষঙ্গ রয়েছে যে উৎসবে, চিরা উৎসবে পানিহাটি, সেখানে গেছেন, সে কি আর বারণ উনি শোনেন? তিনি চলে গেছেন। এবং পরে একজন যুবক এসছেন, তাকে বলছেন যে দেখো ডাক্তার আমাকে কথা কইতে নিষেধ করেছিল, কিন্তু আমাকে নিয়ে গেল তবু পানিহাটিতেই রাম অর্থাৎ ডাক্তার রামচন্দ্র দত্ত, ওখানে তো উপরে জল নিচে জল, অর্থাৎ বৃষ্টি পড়ছে নিচে কাদা, আমাদের এখনকার এইখানের মতো অবস্থা, সেখানে আমাকে নাচিয়ে নিয়ে এলো, এক যুবককে বলছেন। এবং শুধু রামচন্দ্র বা তার ভক্তকে দোষ দেওয়া যাবে না, সেটা সে যুবকও বুঝছে, কারণ তার কয়েকটা বাক্য পরেই সেই যুবককে বলছে, তাহলে একেবারে কথা বন্ধ করব, কথা কইব না, সে কি হয়? তুমি এত দূর থেকে এসছো, তোমার সঙ্গে একটুও কথা কইব না? শারদা মা ওদিকে গলা রান্না করছেন, ঠাকুর এইসব কথা কয়ে যাচ্ছেন। লাভ হচ্ছে না দেখে আবার সেই দুর্গাপ্রসাদ সেনের কাছে যাওয়া হলো। দুর্গাপ্রসাদ সেন এলেন এবং তার 3 জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এসে তিনি প্রথম উচ্চারণ করলেন যে এই রোগটিকে আধুনিক ডাক্তাররা ক্যান্সার বলে, আমরা বলি রোহিণী। তখনও কিন্তু ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ভগবানচন্দ্র দাস, রাখাল ডাক্তার কেউ কিন্তু উচ্চারণ করেনি, মনের মধ্যে হয়তো ছিল যে রোগটা এই দিকে এগুচ্ছে। এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে, এই যে কবিরাজরা আসছেন, মহেন্দ্রলাল সরকার হোমিওপ্যাথি পথে চিকিৎসা করছেন, ভগবানচন্দ্র, রাখাল ডাক্তার আধুনিক চিকিৎসা করছেন, এই বিভিন্ন প্যাথিদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়ে যাচ্ছিল না ঠাকুরের চিকিৎসা করতে গিয়ে? দেখা গেল যে ডাক্তার প্রতাপ মজুমদার একদিন নাগস ভূমিকা দিয়ে গেছেন, পরের দিন ডাক্তার মহেন্দ্রলাল সরকার বলছেন আমি কি মরে গেছি, নাগস ভূমিকায় খাইয়েছ? ঠাকুর ওই কষ্টের মধ্যেও হাসতে হাসতে বলছেন যে তোমার ওই অবিদ্যা মরুক, অর্থাৎ বলতে চাইছেন যে বালাইশা তুমি কেন মরবে, মরুক তোমার অবিদ্যা, অর্থাৎ অন্য বিদ্যাকে অশ্রদ্ধা করার যে ধারা সেটি মরুক। এরপর ওই প্রিন্সিপাল ডাক্তার মহারাজ যে বললেন ডাক্তার কোটসের কথা, কোটস এসে বলেছিলেন ঠাকুরের সমাধির হওয়ার কথা শুনে যে আমি বাইবেলে পড়েছি যীশুখ্রিস্টেরও এরকম হতো, কিন্তু তিনি চিকিৎসার দায়িত্ব খুব একটা নিতে পারেননি। সবাই বুঝতে পারছিলেন ঠাকুরের অন্তলীলা ঘনিয়ে আসছে। একজন ভক্ত এই সময় ঠাকুরকে বলেছিলেন, অনেকেরই মনের কথা এটা যে আপনি মাকে বলছেন না কেন সারিয়ে দিতে, তাহলে তো সারিয়ে দেয়া যাবে। ঠাকুর বলছেন কি জানিস, আমার রোগের ভালো করার কথা মাকে বলতে পারছি না, কারণ আজকাল আমিটাকে আমি খুঁজে পাচ্ছি না। ওই সচ্চিদানন্দের মধ্যে সর্বত্র। এখানে আর একটা কথা ঠাকুর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে অন্তলীলার এই যে রোগ,
এই রোগ কিন্তু রামকৃষ্ণ ভাবান্দোলনে একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে গেছে। ভক্তদের মধ্যে কে বহিরঙ্গ আর কে অন্তরঙ্গ তাকে ভাগ করে দিয়ে গেছে। শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন যে এতে আগাছা যায়, অর্থাৎ এই রোগটা হওয়ার জন্য অনেক ভক্ত, আগাছা ভক্ত চলে যাচ্ছে, যারা শুদ্ধ ভক্ত তারাই কেবল থাকছে। এই ব্যারাম হয়েছে কেন? এর মানে ওই, অর্থাৎ ওই আগাছা এবং সদ্ভক্তদের আলাদা করার কথা। 15ই আগস্ট এক যোগ জিজ্ঞাসুর সঙ্গে কিছু কথা বলার পর আস্তে আস্তে ঠাকুরের নারীর গতি কমে আসছে, একদম নিষ্পন্দ হয়ে যাচ্ছে। ডাকা হলো ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে, আর সেই সঙ্গে সেখানে তখন উপস্থিত ছিলেন আরও যারা ভক্তরা। তারা তখন বলছেন যে এরকম সমাধি তো ওনার আগে হয়েছে, শিরদাঁড়ায় ঘি মালিশ করা হোক। ঘি মালিশ করছেন আমাদের পরবর্তী জীবনে যিনি স্বামী অখণ্ডানন্দ হয়েছেন তিনি। কিন্তু মহেন্দ্রলাল সরকার এসে উচ্চারণ করলেন সেই অমোঘ বার্তা। সমস্ত চিকিৎসকদের দায়িত্ব নিতে হয় যে অমোঘ বার্তা উচ্চারণ করার। ঠাকুরের ইহলীলা সাঙ্গ হয়েছে। বিহ্বল গঙ্গাধরকে অর্থাৎ অখণ্ডানন্দ মহারাজকে তখনও থামানো যাচ্ছে না। তিনি তার ঘি মাখা হাত তার আচার্যের শিরদাঁড়ায় ঘষে চলেছেন। ওম শান্তি।